আজকে যে প্রবলেমটা হচ্ছে না, এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল প্রবলেম। এইভাবেই কিন্তু হিসাব করে। একদম স্ট্রিং এর যে কনসেপ্ট আমাদের এখানে। আমরা ওয়ান ডাইমেনশনাল ওয়েভ প্রপাগেশন দেখতেছি, এর মধ্যে আহ, আমরা স্ট্রিং এটাই বেসিক্যালি দেখছি। লংগিটিউডিনাল ওয়েভ প্রপাগেশনে দেখলাম যে একই ইকুয়েশন আসে। এই শিয়ারেরটা আমি বোধহয় মিস করছি, আচ্ছা এটা পরে দেখো। আমরা এখন বিমে প্লেজিয়ার ওয়েভ প্রপাগেশন দেখতেছি ওয়ান ডাইমেনশন। সেখানে আমরা লাস্ট ক্লাসে ডেরিভেশনে দেখলাম যে এটার যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশন অফ মোশন, সেটা স্ট্যান্ডার্ড ফর্ম না, স্ট্যান্ডার্ড ওয়েভ ইকুয়েশনের ফর্ম না। এখানে ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে ফোর্থ অর্ডার। এবং এইটার মধ্যে যদি একটা হারমোনিক ওয়েভ এক্সিস্ট করতে হয়, তাহলে আমরা দেখি যে আমাদের ফেজ ওয়েভ ভেলোসিটি ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অফ frequency content or wave number বা wavelength, এটাই বলি। ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কন্টেন্টের কন্টেন্ট ডিফারেন্ট ভেলোসিটিতে প্রপাগেট করবে, যার ফলে আনডিস্টর্টেড ওয়েভ প্রপাগেশন হবে না। এটাকে আমরা বলি, এই ফেনোমেননটাকে আমরা বলি ডিসপারশন। আচ্ছা, আজকে আমরা নর্মালি যেটা করি সেই কাজই করব। এই ইকুয়েশনটা সলভ করব সেপারেশন অফ ভ্যারিয়েবল অ্যাপ্রোচে ফার্স্টে। ফ্রি ফ্রি ভাইব্রেশন ইকুয়েশনটা রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। সো আমাদের ইকুয়েশনটা হচ্ছে এইটা, এইটা ফ্রি ভাইব্রেশনের জন্য ফোর্থ অর্ডার। এখানে কিন্তু দুইটা ডিফারেন্স আছে স্ট্যান্ডার্ড ফর্মের সাথে। একটা ডিফারেন্স হচ্ছে এটা ফোর্থ অর্ডার, আর একটা হচ্ছে এটা প্লাস। আমাদের স্ট্যান্ডার্ড ওয়েভ ইকুয়েশনে এটা মাইনাস, মানে আমরা ইকুয়াল সাইনের দুই পাশে লিখি, মানে বেসিক্যালি এটা মাইনাস। এখানে এটা ফোর্থ অর্ডার এন্ড দিস ইজ প্লাস। আচ্ছা, এইটা যদি আমরা মনে রাখি এখন, y small y, that is transverse vertical deformation, কে আমরা যদি দুইটা দুইটা ভ্যারিয়েবল x and t, দুইটার সেপারেট ফাংশন চিন্তা করি, প্রোডাক্ট চিন্তা করি, এই ফর্মে চিন্তা করি, এবং এইটা যদি ইকুয়েশনে বসায় দিই, বসায় দিলে আমাদের কি হবে, এখানে, তাই না? আমরা যদি, আচ্ছা, আমরা যদি আমাদের ইকুয়েশনটা হচ্ছে গিয়ে ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা হচ্ছে ডেল ওয়াই, এটা হচ্ছে ফোর্থ অর্ডার, ডেল এক্স ফোর প্লাস ওয়ান ওভার সি নট স্কোয়ারের জায়গায় এখানে হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার ডেল টু ওয়াই, সরি ডেল, ভুলভাবে লিখছি, ডেল ডেল টু ওয়াই, ডেল ওয়াই, ডেল টু ওয়াই ডেল টি টু ইজ টু জিরো। এখন এখানে যদি আমি এই ওয়াই টি বসাতে চাই, তাহলে আমার ডেল ফোর ওয়াই ডেল এক্স ফোর সমান কি হবে, এক্স এর রেসপেক্টে তখন টিটা কনস্ট্যান্ট, এটা হয়ে যাবে বেসিক্যালি ওয়াই এর ফোর্থ ডেরিভেটিভ এন্ড ইনটু টি, তাই তো? আর ডেল টু ওয়াই ডেল টি টু will be equal to y constant, capital Y constant, t এর ডবল ডেরিভেটিভ, এই তো? এই দুইটা যদি এখানে বসায় দিয়ে সাইড চেঞ্জ করি, তাইলে আমরা আগের মতো এই ধরনের একটা কিছু পাবো। এইটার মধ্যে এই পার্টটা কিন্তু আমাদের আগের মতো, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার। তো এইটা সলিউশন হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ, তো এটাকে সলভ করলে আমরা এই সিম্পল হারমোনিক মোশন সাইন কস ফর্ম।
with with frequency ওমেগা। কিন্তু এই এটা এক্স এর যে পার্টটা, স্পেসের যে ডেরিভেটিভ যে পার্টটা, এই পার্টটা কিন্তু তখন এটায় চারটা টার্ম থাকে, চারটা ইন্ডিপেন্ডেন্ট, ফোর্থ অর্ডার, চারটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের দিয়ে যদি আমরা দেখাতে পারি যে তা চারটা দিয়ে এরা এটা স্যাটিসফাই করে, তাহলে তাদের প্রত্যেকটাই হবে একটা সলিউশন এবং তাদের লিনিয়ার কম্বিনেশন হবে এটা জেনারেল সলিউশন। সো আমাদের এখানে যদি সাইন কস বসাই, এটা স্যাটিসফাই করে। শুধু না তাই না, সাইন হাইপারবোলিক কস হাইপারবোলিক যদি বসাই তাইলেও এটা স্যাটিসফাই করে। তো আমাদের বেসিক্যালি এইটা সলভ করলে আমাদের সলিউশনটা হবে এরকম। ঠিক আছে, এখানেই ডিফারেন্স। আগে ওয়াই এও আমাদের সিম্পল হারমোনিক পাচ্ছিলাম, টি তেও সিম্পল হারমোনিক পাচ্ছিলাম, এখন এটা আর সিম্পল হারমোনিক নাই, এখানে আরো দুইটা এক্সট্রা টার্ম আসতেছে, যেহেতু ফোর্থ অর্ডার, এটা সাইন কসের বদলে আসতেছে সাইন হাইপারবোলিক কস হাইপারবোলিক ফর্ম। তোমরা বসায় দেখতে, ঠিক আছে। এন্ড আমাদের এইখানে যে টার্মটা একটা আসতেছে বিটা, আগে যেটা বিটা বা গামা বলছিলাম, সেটা সমান আসতেছিল আমাদের, যেটা আজকে ইউজ করতে হয়েছে আমাদের, বিটা ইজ ইকুয়াল টু ওমেগা বাই সি নট আসতে ছিল আগে, তাই না? এখন হচ্ছে কি আমাদের বিটা টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার বাই এ স্কোয়ার, আগের মতো করে সব ডেরিভেশন, শুধু এইগুলো হচ্ছে চেঞ্জ করি। তো আমাদের সলিউশনটা এরকম আসবে। এখন আমাদের বাউন্ডারি ভ্যালু প্রবলেম আর ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দিয়ে এই আননোন গুলা, ছয়টা আননোন, C1 C2 C3 C4 আর এ বি, ছয়টা unknown। তো বাউন্ডারি ভ্যালু প্রবলেম দিয়ে আমাদের C1 C2 C3 C4 পাওয়ার কথা, আর ইনিশিয়াল ভ্যালু টাইমের রেসপেক্টে কন্ডিশন দিয়ে আমাদের এ বি পাওয়ার কথা। আগেও যেমন করছি, আমরা প্রথমে বাউন্ডারি ভ্যালু প্রবলেম দিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই আননোন গুলা না, C1 C2 C3 C4 না, বরং আমরা যেটা পাই মোড শেপ এন্ড মোডাল ফ্রিকোয়েন্সিস, আইগেন ফাংশন এন্ড আইগেন ভ্যালু পাই আমরা। তো সেইটা আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেম দিয়ে, আমরা বাউন্ডারি কন্ডিশনস ইউজ করে এইটা থেকে আমরা মুড শেপ কি হতে পারে এবং মোডাল ফ্রিকোয়েন্সিস ফ্রি ভাইব্রেশনে, যেটা আমাদের মেইন অ্যানালাইসিস থেকে পাই, এটা পাবো। আর তারপরে আমরা যখন, তখন আমাদের নাম্বার অফ আননোনস ছয়টার বদলে আসলে ইনফাইনাইট নাম্বার অফ হবে, দেখুন। সো ইনফাইনাইট নাম্বার অফ আননোনস কিন্তু দুইটা ক্যাটাগরি, ইনফাইনাইট নাম্বার অফ আননোনস হবে। প্রত্যেকটা আননোনকে তারপর আমরা এইটা থেকে আমরা বের করে ফেলতে পারবো ইউজিং অর্থোগোনালিটি অফ মোডস, যেটা আমরা স্ট্রিং এও করছি, হুবহু একই কাজ আমরা এখানেও করব। তো প্রথমে আমরা আমরা যে কোনো একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে পারি। আমরা লেটস স্টার্ট উইথ পিনড পিন, মানে বোথ এন্ড হিঞ্জড, বোথ এন্ড হিঞ্জড বিম। সো আমাদের যদি বাউন্ডারি ভ্যালু প্রবলেম শুরু করছি আমরা, সে আমাদের বোথ এন্ড হিঞ্জড সিম্পলি সাপোর্টেড একটা বিমের কথা যদি চিন্তা করি, নাও আমাদের এইটা দিয়ে আমাদের চারটা আননোন সলভ করার কথা, C1 C2 C3 C4, তার মানে আমাদের চারটা কন্ডিশন লাগে। চারটা কন্ডিশন কি? আমাদের লেফট হ্যান্ডে মানে এক্স ইজ ইকুয়াল টু 0 তে একটা কন্ডিশন হচ্ছে ডিফর্মেশন 0, দ্যাটস সিম্পল। সো y at 0, x is equal to 0 is 0. হুম, একটা simple। আচ্ছা, এইটা একটা। আর এখানে আর কি কন্ডিশন হতে পারে? মোমেন্ট ইজ 0, তাই না? মোমেন্ট মানে কি? মোমেন্ট হচ্ছে আমাদের EI d2y dx2, এটাই তো হচ্ছে m by EI is equal to d2 by dx2, তাই তো? সো m is equal to EI d2 by dx2, এটা যদি 0 হতে হয়, আমাদের ফ্লেক্সুরাল রিজিডিটি তো আর 0 হবে না, d2 by dx2 will be equal to 0। তার মানে হচ্ছে y এর সেকেন্ড ডেরিভেটিভ will be equal to 0। এখানে দুইটা কন্ডিশন পেলাম। সিমিলার দুইটা কন্ডিশন পাবো আমরা x is equal to L এ।
তার মানে y at L will be equal to 0 and y double prime, now এটা capital, sorry, capital Y double prime at L is equal to 0. যে আমার লেখাটাকে হয়তো বোঝা যাচ্ছে না, কথা শুনে বুঝতে হবে। সো সেটাই এখানে লেখা আছে, সেই কন্ডিশন, চারটা কন্ডিশন এখানে লেখা আছে। এই চারটা কন্ডিশন আমরা এখন অ্যাপ্লাই করি। চারটা কন্ডিশনের একটা অ্যাপ্লাই করা তো ভেরি ইজি, যে আচ্ছা আমাদের y is equal to 0, এটা যদি অ্যাপ্লাই করি সাইন জিরোতে 0, x is equal to 0 তে সাইন 0 is 0, আবার সাইন হাইপারবোলিক 0 is 0। আচ্ছা সাইন হাইপারবোলিক কস হাইপারবোলিক দেখতে কেমন এটা তুমি জানো? হ্যাঁ, রাইট, ইনস্টেড অফ ই টু দি পাওয়ার আই এক্স আমাদের ই টু দি পাওয়ার এক্স দিয়ে। আচ্ছা এটা যদি প্লট করি, আমাদের সাইন তো হচ্ছে দেখতে এরকম, রাইট, আমাদের কস দেখতে হচ্ছে এরকম, রাইট, যেখানে আমাদের এই ম্যাক্সিমাম ভ্যালুটা 1, ভ্যালু 1। সাইন হাইপারবোলিক দেখতে হচ্ছে কি আমাদের এই, এটাও একটা অড ফাংশন, হ্যাঁ, এইটার ভ্যালু 0 তে 0, ইনফিনিটিতে এইটা 0-র কাছাকাছি চলে যায়, আর এর ভ্যালু হচ্ছে কস হাইপারবোলিক দেখতে হচ্ছে, এগুলো হচ্ছে ইয়ে ফাংশন, হারমোনিক ফাংশন, তাকে বলা হয় হাইপারবোলিক, এই জন্য সাইন হাইপারবোলা কস হাইপার, এগুলো অসিলেটিং ফাংশন, সাইন কস প্লাস মাইনাস সব, কিন্তু সাইন হাইপারবোলিক বা কস হাইপারবোলিক প্লাস মাইনাস হয়, ওকে। বাট সাইন হাইপারবোলিক, সাইন hyperbola at 0 is 0. Okay. So, and cos hyperbola at 0 is 1. So, আমাদের এইটা বসালে y 0 is equal to 0 বসালে আমাদের এইটা চলে যাবে, এইটা চলে যাবে, এইটা 1 হয়ে যাবে, এইটা 1 হয়ে যাবে। So, আমাদের আসবে হচ্ছে C2 plus C4 is equal to 0. এটা একটা। আবার আমরা যদি এটা ডেরিভেটিভ নিই, ডেরিভেটিভ নিলে আমাদের এটা ডেরিভেটিভ যদি নেই, y prime will be equals to beta 1 c1 cos beta x plus beta plus না minus beta c2 sin beta x sin hyperbola হয়ে যাবে cos hyperbola plus beta c3 cos hyperbola beta x। cos hyperbola কে ডেরিভেটিভ নিলে মাইনাস সাইন হাইপারবোলা প্লাস সাইন হাইপারবোলা, সো এটা হয়ে যাবে প্লাস বিটা c4 সাইন হাইপারবোলা বিটা x। এখন যদি আবার y প্রাইম এট 0 is equal to 0 বসাই, 0 বসালে সাইন গুলা 0 হয়ে যাবে, আমাদের তখন থাকবে কস গুলা 1 হয়ে যাবে, তখন আমাদের আসবে বিটা c1 plus c3 is equal to 0 and so on। এভাবে এল বসাবো, বসায় আমরা যেটা পাবো আলটিমেটলি আমরা পাবো হচ্ছে গিয়ে C2 C3 C4 will be equal to 0। তোমরা বসায় তারপর চারটা কন্ডিশন বসায় তারপর দেখো, আমাদের শুধু থাকবে হচ্ছে তখন y will be equal to C1 sin beta x। এটাই হচ্ছে আমাদের পিন সাপোর্ট কন্ডিশনের জন্য, এইটাই হচ্ছে আমাদের সলিউশন। এখন এটা যদি সলিউশন হতে হয় তাইলে না, এটা তো আমাদের সলিউশন, কিন্তু
at L, y at L is 0. So C1 sine beta L will be equal to 0. C1 sin beta L is equal to 0. এখন C1 ও যদি 0 হয় তাহলে সব 0 হয়ে যাবে, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রিভিয়াল সলিউশন, যেটা হচ্ছে যে যদি কোনো এনার্জি না দেওয়া থাকে, স্ট্যাটিক আছে বিম, কোনো এনার্জি দেওয়া হয় না, এটা এভাবেই আছে সেই কন্ডিশন। নন ট্রিভিয়াল কেসে আগে থেকে যদি এনার্জি থাকে, এটা যদি ভাইব্রেট করতে থাকে উইদাউট অ্যাপ্লাইং এনি আদার ফোর্স, তখন হচ্ছে সেই কন্ডিশনে আমাদের C1 0 হতে পারবে না। তখন আমাদের কন্ডিশন হচ্ছে সাইন বিটা এল ইজ ইকুয়াল টু 0। if sin beta L is equal to 0, then beta, আমাদের বিটাটা আসলে আননোন ছিল, beta will be equal to n pi by L, আগের মতো beta will be equal to n pi by L। এখন বিটা n pi by L হলে তার মানে হচ্ছে বিটা একটা না, n is equal to 1 2 3 4 এভাবে ইনফিনিটি হবে, তার মানে there are infinite number of betas। তো বিটা 1 একটা, বিটা 2 একটা, বিটা 3 একটা, তো আমাদের y একটা না, আমাদের ইনফাইনাইট নাম্বার অফ ওয়াইজ, কিন্তু এখানে একটা y1 y2 y3, যেখানে প্যারামিটার n আসবে হচ্ছে সি, আমি সে আমি বললাম হচ্ছে cn sin beta n l, where beta n is equal to n pi by n, nটা একটা প্যারামিটার যেটা চেঞ্জ হতে পারে, 1 হতে পারে 2 হতে পারে। সো এই nটাই হচ্ছে মুড নাম্বার। কোন মুড? যখন n is equal to 1 আমরা এটাকে ফার্স্ট মুড, n is equal to 2 সেকেন্ড মুড, আর এটা হচ্ছে মুড শেপ, এটা হচ্ছে মুড শেপ, এটা হচ্ছে সাইন বিটা 1 এল হচ্ছে যে ফার্স্ট মুডের শেপ, সাইন বিটা 2 এল হচ্ছে সেকেন্ড মুডের শেপ, ওয়্যার এই বিটা গুলো আমরা পাচ্ছি হচ্ছে বিটা এন ইজ ইকুয়াল টু এন পাই বাই এল, বসায় দিলে আমরা এক একটা মুড শেপ পাবো। সো এখানে এটাই দেখানো হচ্ছে। তো এইটা বসায় দিলে আমরা এরকম ভাবে মুড শেপ গুলো পাবো। এখন বিটা আমরা ওমেগা আর বিটার মধ্যে রিলেশন আমরা এখানে পাচ্ছি হচ্ছে এটা, তাইলে হচ্ছে এখানে আমরা পাচ্ছি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু বিটা টু দ্য পাওয়ার 4। তো বিটা আমরা পেলাম হচ্ছে গিয়ে এন পাই বাই এল, ঠিক আছে। সো আমাদের ওমেগাও অনেকগুলা পেলাম, এটাকে এখন যদি স্কোয়ার রুট করি তাহলে আসবে এ এন পাই বাই এল হোল স্কোয়ার, তাই তো। ওমেগা ওমেগা উইল বি ইকুয়াল টু এ এন স্কোয়ার পাই স্কোয়ার বাই এল স্কোয়ার। এটা হচ্ছে বিমের ফ্রিকোয়েন্সি, মুডের ডিফারেন্ট মুডের ফ্রিকোয়েন্সি ওমেগা এন। ফার্স্ট মুডের বিমের ফার্স্ট মুডের ফ্রিকোয়েন্সি হবে এ এ পাই স্কোয়ার বাই এল স্কোয়ার, সেকেন্ড মুডের ফ্রিকোয়েন্সি হবে এ 4 পাই স্কোয়ার বাই এল স্কোয়ার এন্ড সো অন। সো আমরা ফ্রিকোয়েন্সি গুলো পেয়ে গেলাম। এইটা হচ্ছে সার্কুলার ফ্রিকোয়েন্সি, রেডিয়ান পার সেকেন্ড, এইটাকে 2 পাই দিয়ে ডিভাইড করলে আমরা পাবো সাইক্লিক ফ্রিকোয়েন্সি, হচ্ছে গিয়ে হার্টজ সাইকেল পার সেকেন্ড। সো এই এখন আমাদের এই y এর এইটা ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই এন্ড টি সমান এইটা, ঠিক আছে, তাইলে আমাদের কি পাবো? আমাদের এই প্রত্যেকটা মুড মিলে এদের লিনিয়ার কম্বিনেশন হবে হচ্ছে গিয়ে আমাদের জেনারেল সলিউশন। সো আমাদের জেনারেল সলিউশন হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা মুড আমাদের এই টি এর সাথে আমাদের এই মুডটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের এইটা মাল্টিপ্লাইড হচ্ছে এইভাবে, n is equal to 1 এর জন্য হবে, 2 এর জন্য হবে, এই প্রত্যেকটা মুডকে কম্বাইন করলে আমাদের টোটাল সলিউশন পাবো। এখন একটা কেসে সবগুলো মুডই যে থাকবে তা না। কোনোটা শুধু ফার্স্ট মুড থাকবে না, সব মুড জিরো, কোনোটা ফার্স্ট এন্ড সেকেন্ড মুড থাকতে পারে, একটা এক এক কন্ডিশন। কিভাবে টেনে ছাড়লাম, কিভাবে এনার্জিটা দিলাম, তার উপর ডিপেন্ড করবে এটার মধ্যে কি কি mix হবে। এইটা হচ্ছে মোস্ট জেনারেল সলিউশন, যেখানে সবগুলো মুড আমরা কনসিডার করতেছি। এই এন আর বিএন ডিপেন্ড করবে আমার ইনিশিয়ালি এটাকে কিভাবে আমি এনার্জিটা দিচ্ছি, ইনিশিয়াল ডিফরমেশনটা কি ছিল, ইনিশিয়াল ভেলোসিটি প্রোফাইল কি ছিল, এইটার উপর ডিপেন্ড করবে এন আর বিএন। তাতে সব মুড থাকতেও পারে, নাও থাকে। সো দিস ইজ দ্য জেনারেল সলিউশন ফর ফ্রি ভাইব্রেশন। তো ফ্রি ভাইব্রেশন সলিউশনে সবসময় স্ট্রিং এও যেমন দেখলাম, এখানেও আমরা দেখলাম যে আমাদের
বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা আসলে আমাদের মুডস গুলো বের হয়, মুড অ্যান্ড ফ্রিকোয়েন্সি গুলো করসপন্ডিং। এইটার সাথে আমাদের যারা স্ট্রাকচারাল ডায়নামিক্স করে আসছে মাল্টিপল ডিগ্রিজ অফ ফ্রিডম একদম অ্যানালাইসিস। মাল্টিপল ডিগ্রিজ অফ ফ্রিডমেও আমরা একটা আইগেন ভ্যালু প্রবলেম সলভ করি, মানে ফ্রি ভাইব্রেশন মোডাল অ্যানালাইসিস, যেটা ফ্রি ভাইব্রেশন অ্যানালাইসিসে মুড শেপস একটা ভেক্টর আসে, করসপন্ডিং মোডাল ফ্রিকোয়েন্সি আসে। স্ট্রাকচারাল ডায়নামিক্স এর সাথে এখানে ডিফারেন্স একটা, স্ট্রাকচারাল ডায়নামিক্সে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা হয়, এখানে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যার ফলে স্ট্রাকচারাল ডায়নামিক্সে আমার নাম্বার অফ ফাইনাইট, যতগুলা ডিগ্রি অফ ফ্রিডম ততগুলো না। আমাদের ওয়েভ মোশনে এখানে যেহেতু আমাদের এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড প্যারামিটার সিস্টেম, অর্থাৎ এখানে কোনো ডিগ্রিজ অফ ফ্রিডম ইনফাইনাইট। আমাদের মাস আমরা ধরে নিচ্ছি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য এন্টায়ার বিং, প্রত্যেকটা পয়েন্টেই মাস। আর আমাদের স্ট্রাকচারাল ডায়নামিক্সে আমরা স্টোরিতে মাস লাম্প করি, তাই না? প্রত্যেক স্টোরিতে মাস লাম্প করে নিয়ে প্রতি স্টোরিতে ডিগ্রি অফ ফ্রিডম। তো ওখানে নাম্বার অফ মাসেস আমরা লাম্প করে ডিগ্রিজ অফ ফ্রিডম, আমাদের ফাইনাইট নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। এখানে আমাদের একটা বিমের প্রত্যেকটা পয়েন্টে মাস আছে, প্রত্যেকটা পার্টিশন আমাদের ওয়ান ডাইমেনশনাল আইডিয়ালাইজেশন, প্রত্যেকটা পয়েন্টে মাস আছে। সো এরকম ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে একটা বিমে। সো দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, যার জন্য এখানে আমাদের ইনফাইনাইট নাম্বার, কারণ হচ্ছে এন এর ভ্যালু 1 টু ইনফিনিটি, এখানে এন এর ভ্যালু 1 টু ইনফিনিটি, তো এনটা 1 2 3 4 করে ইনফাইনাইট। সো আমাদের এখানে ইনফাইনাইট নাম্বার অফ, যখন আমরা ডিস্ট্রিবিউটেড প্যারামিটার সিস্টেম চিন্তা করতেছি বিমকে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন স্ট্রাকচারাল ডায়নামিক্স এন্ড ওয়েভ। এখন আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা তো গেল হচ্ছে যে আমাদের বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করা, যেটাকে আমরা বলি বাউন্ডারি ভ্যালু প্রবলেম। সেইটা দিয়ে আমরা মোডস এন্ড মোডাল ফ্রিকোয়েন্সি পাচ্ছি। এরপরে হচ্ছে যে ওই যে আননোন দুইটা এন আর বিএন, মানে হচ্ছে কিন্তু এন ইনফাইনাইট নাম্বার অফ এস, বিএন ইনফাইনাইট নাম্বার অফ বিস, আননোন দুইটা ইনফাইনাইট নাম্বার কোয়ান্টিটিস। এই আননোন গুলোকে সলভ করতে আমাদের কি দরকার হচ্ছে যে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ডিফরমেশন কি দিয়ে আমি ছাড়তেছি এবং ইনিশিয়াল ভেলোসিটি কি দিয়ে ছাড়তেছি, সেটা প্রোফাইলটা প্রত্যেকটা পয়েন্টে ইনিশিয়ালি ডিফরমেশন কত, ইনিশিয়াল ভেলোসিটি, এটা দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি। কিন্তু সেটা সলভ করতে গেলে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টুল দরকার হয়, যেটাকে বলা হয় অর্থোগোনালিটি অফ মুডস। স্ট্রাকচারাল ডায়নামিক্স যারা করে আসছো সেখানেও দেখবা আমরা যে কন্ডিশনটা অ্যাপ্লাই করি অর্থোগোনালিটি অফ মুডস, সেটা হচ্ছে আমরা ধরি যে মাস ম্যাট্রিক্স এন্ড স্টিফনেস ম্যাট্রিক্স মোডাল অর্থোগোনালিটি ফলো করে। তার মানে হচ্ছে পাই, এটা মুড শেপ যদি হয়, পাই এন ট্রান্সপোজ মাস ম্যাট্রিক্স পাই এম, দুইটা যদি ডিফারেন্ট মুড আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, ইট বিকামস 0। সিমিলারলি phi n transpose k phi m, if n is not equal to m, then this is 0. এটাকে বলা হয় অর্থোগোনালিটি অফ মুডস। আমি 0 না লিখে আমি এখানে লিখতে পারি ক্রোনেকার ডেল্টা দিয়ে লিখতে পারি, ক্রোনেকার ডেল্টা দিয়ে লিখলে আমরা এম এন লিখতে পারি। তার মানে ইফ এম ইজ নট ইকুয়াল টু এন দেন 0, আদারওয়াইজ ক্রোনেকার ডেল্টা দিয়ে লিখলে এল 1 হবে। এনিওয়ে এটা একটা ভ্যালু থাকে। সো আপাতত এটি লিখছি, when m is not equal to n then this is 0। এটা স্ট্রাকচারাল ডায়নামিক্স। স্ট্রিং এ আমরা কি দেখলাম, স্ট্রিং এ আমরা দেখলাম, স্ট্রিং এ আমরা দেখলাম এগেইন y is equal to স্ট্রিং এর ক্ষেত্রে সাইন বিটা এন এক্স হচ্ছে গিয়ে y। সো আমরা এরকম একটা জিনিস দেখছি যে ফ্রম 0 to l সাইন বিটা এম এক্স সাইন বিটা এন এক্স ইজ ইকুয়াল টু 0, এটা অ্যাপ্লাই করছি। সিমিলারলি কস এর জন্য করা যায়, সাইন কস দুইটা মিলাই করা যায়। আমরা আজকে ইন জেনারেল দেখবো যে কেন
অর্থোগোনালিটি অফ মোডস, যে কোনো এটা সাইন হতে হবে, কস হতে হবে, তা ফর এনি মুড, এই দুইটা ডিফারেন্ট মুডকে আমরা যদি এটাকে ইনার প্রোডাক্ট এই ফাংশনের ক্ষেত্রে মাল্টিপ্লাই করে যদি ইন্টিগ্রেট করি, এটা 0 হয়। আর ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে 0। আমরা আজকে ইন জেনারেল ফর এনি মুড। নাও হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুড? মুড হচ্ছে সেইটাই, এটা আমরা কি পাইছি? আমরা এটা পাইছি, এইটা আমরা পাইছি এইটাকে সলভ করতে গিয়ে, তাই না? এইটাকে সলভ করতে, তো যেই ফাংশন এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করবে, স্যাটিসফাই করবে, সেটাই হচ্ছে মুড। ঠিক আছে? সো আমরা প্রথমে হচ্ছে ওয়াই এন, এটাতে সাইন বিটা এন এক্স হতে হবে, কস বিটা এন এক্স হতে হবে, নট নেসেসারি, ইট ক্যান বি এনিথিং, এনি ফাংশন যেটা এটাকে স্যাটিসফাই করে, দেন দিস ইজ এ মুড। ঠিক আছে? সো আমরা একটা nth মুড নিলাম, সেই এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে বিমের ইকুয়েশন অফ মোশন কে। একইভাবে স্ট্রিং এর ক্ষেত্রেও লেখা যায়, যে কোনোটার জন্যই লেখা যায়, বিমেরটা করতেছি জন্য বিমেরটা দিচ্ছি। সো nth মুড, একইভাবে mth মুডও লেখা যায়। ওকে, দুইটাই মুড, দুইটাই স্যাটিসফাই করে, একটা nth মুড, একটা mth। ওকে, এখন হোয়াট উই ক্যান, এখানে যেটা করা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করা হচ্ছে, ওইটা আমি স্টেপ বাই স্টেপ বলবো, এবং লাস্টে গিয়ে রেজাল্টটা, সেটাই ইম্পর্টেন্ট, সেটা থেকে স্টেপ বাই স্টেপটা কি, ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশনটা কি। আমরা এই ফার্স্ট ইকুয়েশনটাকে ওয়াইএন, সেকেন্ড ইকুয়েশনটাকে ওয়াইএন দিয়ে মাল্টিপ্লাই, তো এখানে একটা ওয়াইএম আসবে, এখানেও একটা ওয়াইএম আসবে, এখানে একটা ওয়াইএন আসবে, এখানেও একটা ওয়াইএন আসবে, করলাম। ওকে, করে একটা থেকে আরেকটা বিয়োগ, তাইলে এই ভিতরের এই জিনিসটা পাবো, ভিতরে তাইলে এই যে এই জিনিসটা পাবো, ইন্টিগ্রেশন ছাড়া জিনিসটা পাবো বিয়োগ দিলে। তারপর এখন যদি ইন্টিগ্রেট করি দুইটা, দুই সাইডে ফ্রম 0 টু এত উইথ রেসপেক্ট টু এক্স ইন্টিগ্রেট করি, তাইলে আমরা এইটা পাবো। ওকে, সিম্পল। উপরেরটাকে ওয়াইএন দিয়ে, নিচেরটাকে ওয়াইএন দিয়ে মাল্টিপ্লাই করে একটা থেকে একটা মাইনাস করে ইন্টিগ্রেট। ঠিক আছে? এখন এখানকার যে কোনো একটা টার্ম, এই টার্মটা দিচ্ছি সাপোজ। ঠিক আছে, লেফট সাইডে ফার্স্ট টার্মটা, ইন্টিগ্রান্ডটা দেখি, ইন্টিগ্রেশন, এইটাকে এখন আমরা যদি শুধু এইটুকু ইন্টিগ্রেশনটা যেটা হচ্ছে এইটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন বাই পার্টস করি, তাইলে আমরা এইটা পাবো। কঠিন লাগতেছে? খুবই সহজ, আমি এখনই করে দেখাচ্ছি, খুবই easy। আচ্ছা, আমাদের ইন্টিগ্রেশন অফ পার্টস এর ফর্মুলা কি? আমার এখানে লেখাটা বেশি কঠিন। uv dx is equal to u integration of v dx minus integration of du dx integration of v dx dx, তাই না? ঠিক লিখছি? ইন্টিগ্রেশন বাই পার্টস, মনে করে দেখো, ইউভি ফর্মুলা, তাই না? ঠিক আছে, তাই যদি হয়, তাইলে এইটাকে যদি আমি এখানে এখানে ফার্স্ট প্রথমবার যদি ইন্টিগ্রেশন বাই পার্টস করি, তাহলে প্রথম হচ্ছে ইউ মানে ওয়াইএম ই থাকে। ঠিক আছে, ভি ইন্টিগ্রেটেড হবে, ওয়াই এন এর ফোর্থ ডেরিভেটিভটা ইন্টিগ্রেট হয়ে থার্ড ডেরিভেটিভ হয়ে যাবে, সো এটা হয়ে যাবে ওয়াই এন এইটা, এবং এখানে আমরা লিমিট বসাবো ফ্রম 0 টু এন, রাইট? এখন তারপর মাইনাস ইন্টিগ্রেশন, ফার্স্ট পার্টে ডিউ ডিএক্স হবে, তার মানে ওয়াইএমটা ওয়াইএম প্রাইম, সেকেন্ড পার্টটা ইন্টিগ্রেশন হবে, তার মানে ওয়াইএনটা ফোর্থ ডেরিভেটিভ থেকে থার্ড ডেরিভেটিভ ডিএক্স। ওকে, আচ্ছা, এখন এইটা আবার আমরা যদি ইন্টিগ্রেশন বাই পার্টস করি, লেটস সি কি হয়, তাহলে হবে ওয়াই এম ওয়াই এন, নিচে করতেছি, এইটা ইন্টিগ্রেশন বাই পার্টস করলে
ফার্স্টটা অ্যাজ ইট ইজ থাকবে ওয়াই এন প্রাইম, সেকেন্ডটা ইন্টিগ্রেশন হবে, তাইলে ওয়াই এন ডবল প্রাইম হয়ে যাবে, এই পুরাটা 0 to L, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইন্টিগ্রেশন ফার্স্ট পার্টটা ডেরিভেটিভ হবে ওয়াই এন ডবল প্রাইম ওয়াই এন ডবল প্রাইম ডিএক্স। ঠিক আছে, এইভাবে যদি আমরা 4 বার ইন্টিগ্রেশন বাই পার্টস করি তাহলে আমার সামনে এরকম একটা আসবে, আর এইটা উল্টা যাবে, প্রথমটা ফোর্থ ডেরিভেটিভ হয়ে যাবে, পরেরটা ওয়াই এন। ঠিক আছে, সো না কোনো কিছু না, জাস্ট চোখ বন্ধ করে 4 বার ইন্টিগ্রেশন বাই পার্টস করলে আমরা এইটা পাবো। এখন এইটা যদি পাই, আমাদের এই যে এইটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের এইটা হয়ে যাবে না, এই ডান দিকের এইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে এই জিনিসটাই পাবো। সো এই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি এইটা। ওকে, বুঝতে পারছি? জাস্ট সাইড চেঞ্জ যদি করি, নিচের যে ইকুয়েশনটা আছে লাস্টের যে টার্মটা আছে, আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে আমার আগের ইকুয়েশনের লেফট টার্মের সমান হয়ে যাবে। তো এইটা ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি এইটা। ঠিক আছে, বুঝা গেছে নাকি লিখলে পাবো? সবার চোখ দেখে বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে আমি জাস্ট সাইড চেঞ্জ, আমি জাস্ট সাইড চেঞ্জ করি, 0 to L y n y n ফোর্থ ডেরিভেটিভ মাইনাস এইটাকে লেফট সাইডে নিয়ে আসি, y n fourth derivative y n dx is equal to this। এখন এইটা তো is nothing but this, তার মানে this is equal to this, তার মানে this is equal to this, তাই তো? সেইটা যদি লিখি আমরা, লেফট সাইড হচ্ছে এইটা is equal to this right side, এটা যদি লিখি, এইটা খুব মিনিংফুল। এটার মিনিংটা, এটার মিনিং হচ্ছে এখানে y, এই যে এই টার্ম গুলার মধ্যে আমাদের দুই এন্ডে কি অবস্থা, জিরোতে কি অবস্থা আর এন্ডে রিমেট, জিরোতে কি অবস্থা, লেফট এন্ডে কি অবস্থা, রাইট এন্ডে কি অবস্থা, সেটা থেকে আমাদের বুঝতে হবে। কি কি কন্ডিশন হতে পারে আমাদের, ওয়াই আছে, ওয়াই এর ডবল প্রাইম আছে, ট্রিপল প্রাইম আছে, তাই তো? ওয়াই আছে, ডবল প্রাইম আছে, ট্রিপল প্রাইম আছে, না ওয়াই, ওয়াই প্রাইম, ওয়াই ডবল প্রাইম, ওয়াই ট্রিপল। ওয়াই মানে তো ডিফর্মেশন, ওয়াই প্রাইম মানে রোটেশন, একটা ডিফর্মেশন একটা রোটেশন, ওয়াই প্রাইম রোটেশন। ওয়াই ডবল প্রাইম মানে মোমেন্ট, ইআই দিয়ে মাল্টিপ্লাই করলে মোমেন্ট। ওয়াই ট্রিপল প্রাইম শিয়ার, মোমেন্টকে আরেকবার ডেরিভেটিভ নিলে শিয়ার। আসলে এখানে আমরা দুই এন্ডের ডিফর্মেশন, রোটেশন, মোমেন্ট এন্ড শিয়ার রিলেটেড কন্ডিশন গুলো দেখতে পাচ্ছি। মানে আমাদের কন্ডিশন কি কি হতে পারে, প্রথম তো একটা দেখলাম সিম্পলি সাপোর্ট। সিম্পলি সাপোর্ট, সিম্পলি সাপোর্টেড মানে আমার লেফট সাইড যে জিরোতে, 0/L যে কোনোটাই যদি বলি, আমার একটা হচ্ছে যেখানে ডিফরমেশন 0 আর একটা হচ্ছে মোমেন্ট 0। তো আমার ডিফরমেশন যদি 0 হয় তাহলে এই ওয়াই টার্ম গুলো 0 হয়ে যাবে, ওয়াই দিয়ে, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে। আর যদি মোমেন্ট 0 হয়, ওয়াই ডবল প্রাইম গুলো 0 হয়ে যাবে, তাহলে এটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে সব, এম এফ এন এফ সব মোট। হ্যাঁ, সো আলটিমেটলি এটা 0 হয়ে যাবে, পুরা লেফট হ্যান্ড সাইড 0 হয়ে যাবে যদি এটা সিম্পলি সাপোর্টেড। আচ্ছা বুঝলাম, সিম্পল সাপোর্টেড না, আমি যদি ক্যান্টিলিভার, ক্যান্টিলিভার ধরলে আমাদের কি হবে, ফিক্স সাপোর্টে, ফিক্স সাপোর্টে আমাদের, ফিক্স সাপোর্টে ডিফরমেশন 0 এন্ড রোটেশন, তাহলে ডিফরমেশন 0 তার মানে এইটা 0 এইটা 0, রোটেশন 0 মানে এইটা 0 এইটা 0, তখনও সব 0। আচ্ছা, ফ্রি এন্ডে কি হবে, ফ্রি এন্ড মানে, ফ্রি এন্ড মানে, ফ্রি এন্ড মানে হচ্ছে কি শিয়ার 0 মোমেন্ট 0। শিয়ার যদি 0 হয় তাহলে
থার্ড ডেরিভেটিভ জিরো, মোমেন্ট জিরো মানে সেকেন্ড ডেরিভেটিভ জিরো। তার মানে আমরা নর্মালি যেসব সাপোর্ট কন্ডিশন দেখি তার যে কোনোটা দুই এন্ডে থাকলে সব জিরো। ঠিক আছে, কিছু কিছু সাপোর্ট আজকেও আমাকে নিয়ে আমার কাছে নিয়ে আসছিল, কমপ্লিকেটেড সাপোর্ট কন্ডিশন হলে এই এই কন্ডিশন নাও ফুলফিল, এই কন্ডিশন যতক্ষণ ফুলফিল করে তো আমাদের নর্মাল যেসব সাপোর্ট কন্ডিশন লেফট হ্যান্ড সাইড জিরো হতে, ওয়ান্স দ্য লেফট হ্যান্ড সাইড ইজ জিরো, তার মানে এইটা জিরো, এইটা জিরো হলে আইদার দিস ইজ জিরো অর দিস ইন্টিগ্রেশন ইজ জিরো। এইটা জিরো হতে পারে না ইফ এন ইজ নট ইকুয়াল টু এম, শুধুমাত্র এন ইজ ইকুয়াল টু এম হলে এটা জিরো হতে পারে, আদারওয়াইজ এটা জিরো হতে পারে। সো অ্যাজ লং অ্যাজ এন ইজ নট ইকুয়াল টু এম, দুইটা ডিফারেন্ট মুড নিয়ে আমরা কথা বলতেছি, ওমেগা এন মাস্ট বি ডিফারেন্ট ফ্রম ওমেগা এন, তখন আমাদের দিস ইজ জিরো। এটাই হচ্ছে অর্থোগোনাল। when n is not equal to n, আমাদের ym আর yn এর এটাকে আমরা বলি ইনার প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, ইনার প্রোডাক্ট। সো এই ym আর yn এর এই প্রোডাক্টটা জিরো, and this is very very useful। আমাদের যে m n unknown আছে a1 a2 a3 b1 b3, এগুলাকে বের করার জন্য এই অর্থোগোনালিটি অফ মোডস, মোডগুলোর মধ্যে যে রিলেশনটা, এটা খুব ইউজফুল। সো আমরা এটা ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ইন জেনারেল বিম ইকুয়েশন, এটা স্ট্রিং এর জন্য যে স্ট্যান্ডার্ড ওয়েভ ইকুয়েশন সেখানে আরো ইজিলি দেখানো যায়। তো যেগুলো ওয়েভ ইকুয়েশন, প্রত্যেকটা ওয়েভ যেখানে আমাদের মুড আছে, ওয়েভ ইকুয়েশন শুধু, ইভেন আমাদের বাকলিং এর যে ইকুয়েশন, যেখানে যেখানে মুড আসবে আসতে পারে, সেই সব ইকুয়েশনে আমরা এরকম অর্থোগোনালিটি অফ মুডস পাই, যে প্রপার্টি, যত যেই ফাংশন গুলা ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তারপর। সো আতিকুল ইসলাম, বুঝাইতে পারছি? অর্থোগোনালিটি শুনতে পাই না। একটা ভ্যালু হবে, ওটা নট জিরো। সো এটা আমরা পেলাম, এখন আমরা ওইটাকে ইউজ করি। আমাদের আমাদের সলিউশনটা তো আমরা পাচ্ছিলাম, আমাদের সলিউশন তো পাচ্ছিলাম এই, তাই তো, যেটার মধ্যে এন হচ্ছে আননোন, বিএন আননোন, ইনফাইনাইট নাম্বার অফ এজ আননোন, a1 a2 a3 b1 এদেরকে সলভ করার জন্য আমাদের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম লাগবে। ইনিশিয়ালি টাইম টি ইজ ইকুয়াল টু জিরোতে আমার ডিফরমেশনের প্রোফাইল কি, প্রত্যেকটা পয়েন্টের ডিফরমেশন কি, এন্ড প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি। সাপোজ আমি জানি at time t is equal to, আমি একটা বিম আছে, বিমের মধ্যে আমি ডিফরমেশন দিলাম, দিয়ে ধাক্কাও দিলাম, ভেলোসিটিও দিলাম, বাট আই নো যে কোথায় কত ভেলোসিটি দিচ্ছি। So at time t is equal to 0 for any x at all x's, I know the function and let that function be f of x. And similarly, the derivative with respect to time, which is velocity, is g of x. বললাম যে জানি f of x and g of x যদি জানি, then we can easily prove that for any particular mood an, an এর ভ্যালু কত হবে, bn এর ভ্যালু, মানে হচ্ছে a1 a2 b1 b2 এগুলো সব আমরা এই মোড গুলো দিয়ে বের করতে পারি। নাও কিভাবে করবো, এটা স্ট্রিং এও আমরা করছি, একই কাজই করি আমরা। লেটস সি, একটু লিখতে হবে। সাপোজ আমি এই y কে অন বোথ সাইডস আমি না, ফার্স্টে হচ্ছে at time is equal to 0, টাইম ইজ ইকুয়াল টু 0 তে y হচ্ছে গিয়ে f of x, f of x is equal to time 0 তে তো এটা 0, so there will be no b, শুধু a থাকবে, summation of n is equal to 1 to infinity am cos omega n, cos omega n t তো 1 হয়ে যাবে, so t যেহেতু 0, cos 0 is 1,
সো এটা ইনটু yn এই n1 হচ্ছে 2 n1 2 3 4 summation and both sides let let's multiply with any particular mood shape. Say ymx দিয়ে আমি both side কে multiply ym of x. So আমার এই সামেশনের ভিতরে প্রত্যেকটা টার্মে আমার একটা পার্টিকুলার m এর ভ্যালুর আমি মাল্টিপ্লাই, ঠিক আছে, করে এখন আমি 0 to l ইন্টিগ্রেট করি। বিমের লেন্থ 2n 0 থেকে l পর্যন্ত আমি ইন্টিগ্রেট করি। এখানে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে যে আমি এই যে সামেশনের ভিতর ইন্টিগ্রেশন আনতে পারি as long as this y is a smooth function, মানে হচ্ছে এটার মধ্যে কোনো জাম্প টাম্প, আমাদের সাইন কস আসছে এখানে তো কোনো জাম্প নাই। যদি এমন প্রবলেম হতো যেটার মধ্যে y এর জাম্প আছে সেখানে পারি। Anyway, for smooth function I can swap the operators, আমি ইন্টিগ্রেশন কে ভিতরে আনতে পারি এনে dx তাই। আচ্ছা, করে এখন এইটাকে যদি আমি ভাঙি, সামেশনটাকে আমি যদি আলাদাভাবে লিখি তাহলে আসবে আমাদের a1 y1x ymx plus a2 y2x ymx প্লাস অ্যান্ড সো অন। এভাবে করতে করতে একটা পাবো আমরা am ymx ymx প্লাস এভাবে করতে করতে আরো, এবং প্রত্যেকটা কিন্তু এই যে ইন্টিগ্রেশন আছে 0 to l dx 0 to l dx, এভাবে প্রত্যেকটাতেই ইন্টিগ্রেশন আছে। সো কিন্তু একটু আগে আমরা কি দেখলাম, অর্থোগোনালিটি অফ মুডস, যদি এই y দুইটা একই না হয়, m আর n যদি ইকুয়াল না হয় দেন দিস ইজ 0, তাহলে y1 ymx এ ym টা হচ্ছে 3, তো y1x into y3x will be equal to 0, ইন্টিগ্রেট করলে y2x into y3x will be equal to 0, শুধুমাত্র y3x into y3x টার্মটা থাকবে, বাকি সব টার্ম 0, রাইট? সো আমার সব টার্ম 0 হয়ে যাবে, শুধুমাত্র যেখানে এই টার্মটা একই সেটা থাকবে, বাকি সব টার্ম 0। তার মানে এত বড় একটা ইনফাইনাইট যে সামেশন, একটা টার্ম, বাকি ইনফাইনাইট টার্মস গুলো সব ভ্যানিশ। এটাই হচ্ছে অর্থোগোনালিটি অফ মুডস এর পাওয়ার। সো তার মানে হচ্ছে কি আমাদের যেটা আসলো, আমরা এটাকে মাল্টিপ্লাই করছিলাম এফ অফ এক্স কে, এফ অফ এক্স মানে টি ইজ ইকুয়াল টু 0 তে ওয়াই এক্স, এফ অফ এক্স কে মাল্টিপ্লাই করছিলাম ওয়াই এম এক্স দিয়ে এবং ইন্টিগ্রেট করছিলাম 0 টু এল ডিএক্স। এইটা আলটিমেটলি একটা টার্ম, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন ফ্রম 0 টু এল am ymx ymx dx। এখন এই যে এম টাকে আমরা, এটা তো এক্স এর ফাংশন না, এম টাকে বাইরে নিয়ে আসতে পারি 0 টু এল ওয়াই এম এক্স স্কোয়ার আসলে ইন্টু ওয়াই এম ডিএক্স। এখন এইটা আর একটা ভ্যালু থাকে যেটা আমাদের ক্যালকুলেট করে বের, লেটস কল ইট এন, একটা কোনো কিছু একটা সংখ্যা, তাইলে ওয়াই এম যেটা ওয়াই এম বা এন যাই বলি, যে কোনো যেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, দ্যাট উইল বি ইকুয়াল টু দিস। আলটিমেটলি আমরা এইটাকে এইভাবে লিখি। তো এটা এইভাবে, এখন y1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি a1 বের হবে, y2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি a2 বের হবে। সোজা কথা, এই যে এখানে এটা যদি n1 হয় এটা 1, এটা 2 হলে এটা 2 হবে। এভাবে আমাদের যতগুলা ইনফাইনাইট নাম্বার অফ এজ আমরা পেতে। সো অর্থোগোনালিটি অফ মুড দিয়ে আমরা এই যে আননোনটা এনটা বের,
এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি। সিমিলারলি আমি যদি এখন এই কন্ডিশনে এটা ডেরিভেটিভ নেই, ডেরিভেটিভ নিলে এইটা সাইন হবে, এটা কস হবে। তারপর যদি আমি টি ইজ ইকুয়াল টু 0 বসাই, সাইন চলে যাবে, মানে এ চলে যাবে, শুধু বি থাকবে। সো এই ডেরিভেটিভ কন্ডিশনটা দিয়ে আমার বি গুলা বের, বি আমাদের আলটিমেটলি এইটা পাবে। সো এ আর বি বের হয়ে গেলে আমাদের কমপ্লিট সলিউশনটা এটা পাবো। ফ্রি ভাইব্রেশন। ফ্রি ভাইব্রেশনের মানে কি? ফ্রি ভাইব্রেশন মানে আমার স্ট্রাকচারকে বিম হোক, স্ট্রিং হোক, হোয়াট এভার, সেটাকে আমি একটা কন্ট্রোলকে ছেড়ে দিলে তারপর আর ফোর্স দিব না, তখন ফ্রি ভাইব্রেশন, তখন আর কোনো ফোর্স ফ্রিলি ভাইব্রেট করছে। কিভাবে ভাইব্রেট করছে সেটা ডিপেন্ড করবে স্ট্রাকচারের প্রপার্টির উপর, আমি কিভাবে টানবো। স্ট্রাকচারের প্রপার্টিটা আসলে হচ্ছে মোডগুলো এবং মোডাল ফ্রিকোয়েন্সি। মোড কিসের উপর ডিপেন্ড করতেছে? আমাদের মোড আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে এইটা, এইটা বিটার উপর। হোয়াট ইজ বিটা? এন পাই বাই এল, মানে এল এর লেন্থের উপর। আর ফ্রিকোয়েন্সি টার্মে যখন যাব, তখন এখানে এই এ আসবে। নাও এ ইজ ইকুয়াল টু রুট ওভার ইআই বাই রো, তখন হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি ক্রস সেকশন। সো আমাদের ফ্রিকোয়েন্সি ওয়েভ লেন্থ কিন্তু হচ্ছে গিয়ে প্রত্যেকটা মোডের জন্য এটা লেন্থের উপর। তো যখন এটা ফ্রিকোয়েন্সি টার্মে, আজকের পরীক্ষার যেটা যে ব্যাপার ছিল যে বিটা আর গামা ইজ ইকুয়াল, তো যখনই ওই ওমেগাতে যাব, ফ্রিকোয়েন্সিতে যাব, তখনই আমার ম্যাটেরিয়াল সি নট, বা এখানে এ, এটা এটা হচ্ছে রুট ওভার সি নট ছিল রুট ওভার টি বাই, তাই না? স্টিফনেস ডিভাইডেড বাই মাস, এখানেও ইআই ডিভাইডেড বাই, দ্যাট ইজ ফ্লেক্সুরাল রিজিডিটি ডিভাইডেড বাই মাস ডেনসিটি। তো তখনই আমার ম্যাটেরিয়াল প্রপার্টি এন্ড সেকশনাল প্রপার্টি এগুলো ফ্রিকোয়েন্সির জন্য important। এটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাকচারের ব্যাপার। তারপর কিভাবে ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল ডিফরমেশন কি দিচ্ছি, ইনিশিয়াল ভেলোসিটি, এগুলো যদি সব জানা হয়, তখন আমার ফ্রি ভাইব্রেশন আমরা টোটালি জানতে পারবো। এন্ড দ্য সলিউশন ইজ লাইক দিস, যেখানে আমাদের অ্যাকচুয়ালি যদি এফএক্স জানি, যদি জিএক্স জানি, ইনিশিয়াল কন্ডিশন গুলো জানি, ওয়াই গুলো তো আমরা বেরই করে ফেলছি, ওয়াই গুলো আমাদের মানে সেই টোটাল ফ্রিকোয়েন্সিজ, তখন আমরা ইজিলি ক্যালকুলেট। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে, এটা হচ্ছে যে মানে বিম দিয়ে দেখলাম, আসলে স্ট্রিং এ যা দেখছি ওইটারই কাইন্ড অফ রিভিশন জন্য আমরা স্ট্রিং নয়। তো আর হচ্ছে যে কারো যদি স্ট্রাকচারাল ডায়নামিক্স করা থাকে, সেক্ষেত্রে সিলি গ্রুপ ম্যাট্রিক্স কে দেওয়া হয়। সো দ্যাটস ইট। আমরা এখন ফ্রি ভাইব্রেশনে গেছি, এখন ফোর্স ভাইব্রেশনে যাই। এখন একটু কমপ্লিকেটেড হবে। কমপ্লিকেটেড মানে আহ, আগে যদি আগে করলেও সবাই ভুলে যায় না। ফোরিয়ার ট্রান্সফরমেশন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, সিনিয়র এগুলো স্লো, একটু ধৈর্য লাগবে। আর হচ্ছে যে ট্রান্সফরমেশন টেকনিকে আমরা ইজিলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করি, এই জন্য ট্রান্সফরমেশন তো শুনতেই ভয় লাগে, ভয় পাওয়ার কিছু নেই। দেখতে একটু জটিল থাকে, তো আমরা আসি। আহ, so, আমি একটু বরং আগে ট্রান্সফরমেশনের একটু ইয়ে, আমাদের যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা অ্যালজেব্রাইক ইকুয়েশন। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের তো দেখলাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন
সলভ করতে গেলে অনেক ঝামেলা। কোন ফাংশন দিয়ে সলভ হবে ওটাকে অ্যাজিউম করতে হয়, e⁻λt একটা আকাশ থেকে অ্যাজিউম বসাইলাম, বসাই স্যাটিসফাই করলে ল্যামডা কোন কন্ডিশনে স্যাটিসফাই করে ওইভাবে এক্সেট্রা। আমাদের নর্মাল অ্যালজেব্রাইক ইকুয়েশন যেমন সাইড চেঞ্জ করলে সলভ হয়ে যায়। তো তাই অ্যালজেব্রাইক ইকুয়েশন সলভ করা অনেক সোজা কম্পেয়ার টু ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যালজেব্রাইক ইকুয়েশন বানায় ফেলা যায় খুব ইজি। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে থাকে ডেরিভেটিভ, এটাকে ডেরিভেটিভ বাদ দিতে গেলে কি উল্টো অপারেশনটা করতে হবে, ইন্টিগ্রেশন। সো ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা এমন ধরনের একটা অপারেশন ইউজ করি যেটা এটাকে অ্যালজেব্রাইক ইকুয়েশন বানায়, ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশন। এই ট্রান্সফরমেশন এই বলা হয় ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। তো বুঝেই যাচ্ছে আমাদের ইন্টিগ্রাল ট্রান্সফর্মে আমাদের ইন্টিগ্রেশন করতে। নাও কোনো একটা ফাংশনের যখন আমরা ইন্টিগ্রাল ট্রান্সফর্ম করতে চাই, সাপোজ আমার একটা ফাংশন হচ্ছে, সাপোজ এফ অফ টি, ধরুন সে টাইমের একটা ফাংশন এফ অফ টি, এটার ইন্টিগ্রাল ট্রান্সফর্ম আমরা করব। তো ইন্টিগ্রাল ট্রান্সফর্ম করতে গেলে আমরা যে কাজটা করি এটাকে একটা কিছু দিয়ে মাল্টিপ্লাই, এই যেটা দিয়ে মাল্টিপ্লাই করি এটার নাম হচ্ছে কার্নেল, ট্রান্সফরমেশনের কার্নেল। এইটা, এই কার্নেলটা যেটা দিয়ে মাল্টিপ্লাই করি সেইটা দুইটা ভ্যারিয়েবলের ফাংশন। একটা ভ্যারিয়েবল এফ অফ টি যেমন একটা ভ্যারিয়েবল, কার্নেলটা হয় দুইটা ভ্যারিয়েবল ফাংশন। কেন দুইটা? আমার এই যে টি এর ফাংশনকে আমি আর টি এর ফাংশন রাখতে চাই না, এটাকে একটা অ্যালজেব্রায় মানে পরে অ্যালজেব্রাইক ফাংশন, এটাকে একটা অন্য কিছু ফাংশন করতে চাই। আস্তে আস্তে বুঝবো। সোজা কথা, কার্নেলে দুইটা ভ্যারিয়েবল, লেটস কল দেম সে এস এন্ড টি। কার্নেল দুইটা ভ্যারিয়েবলের ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে এটা ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল ট্রান্সফর্ম ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু টি করব, ঠিক আছে? এবং এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল হবে, এটার একটা ডেফিনিট লিমিট থাকবে, এটাই ইন্টিগ্রাল। দিস ইজ ইট, কিছু না, একটা ফাংশনকে একটা কার্নেল দিয়ে মাল্টিপ্লাই করে দ্যাটস ইট। ও কার রেসপেক্টে ইন্টিগ্রেট করব? আমার অরিজিনাল ফাংশনটা যেই ভ্যারিয়েবলের ফাংশন তার রেসপেক্টে টি। যার ফলে ইন্টিগ্রেশন করার পর একটা টি এর ফাংশন হবে। তো তারপর যখন লিমিট বসাবো এ আর বি, টি এর মধ্যে লিমিট বসে গেলে তখন কি একটা থাকবে? সব টি গুলা ভ্যালু বসে যাবে না, এ আর বি লিমিট গুলা বসে যাবে, তখন এটার মধ্যে আর কোনো টি থাকবে না। কি হবে? এটা শুধুমাত্র এস এর ফাংশন। কার্নেলের মধ্যে দুইটা ভ্যারিয়েবল ছিল এস আর টি, টি এর রেসপেক্ট ইন্টিগ্রেট করে লিমিট গুলা বসাই দিলাম টি এর মধ্যে, তখন আর টি থাকবে না, শুধু কে থাকবে? এস। তখন এই যে নতুন যে ফাংশনটা হবে এটা হবে এস এর ফাংশন, এর মধ্যে আর কোনো টি থাকবে। হ্যাঁ, so let's call this function f of s, f of s, ঠিক আছে? এইটাকেই বলা হয় ট্রান্সফরমেশন। আমি একটা টি এর ফাংশন এফ অফ টি, এটাকে একটা অপারেশন করে আর একটা ভ্যারিয়েবল এস, এস এর ফাংশন, দুইটার ডোমেইনই আলাদা। টি এর ফাংশন ছিল, তাকে আমি এস এর ফাংশন বানাই একটা অপারেশন। এই যে যে অপারেশন দিয়ে আমি এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে ফাংশনকে ট্রান্সফার করি এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। আর আমি যেই অপারেশন দিয়ে করছি এটা ইন্টিগ্রেশন, এই জন্য এটাকে বলা হয় ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। নাও ইন্টিগ্রাল ট্রান্সফর্মটার নাম বিভিন্ন নাম দিয়ে, ডিপেন্ডিং অন কার্নেলটা কেমন, লিমিট গুলা। ফর এক্সাম্পল ল্যাপলাস ট্রান্সফর্ম, ল্যাপলাস ট্রান্সফর্ম খুবই কাজের। ল্যাপলাস ল্যাপলাস ট্রান্সফর্ম অফ সে এফ অফ টি, যদি এফ অফ টি টাইমের ডোমেইনে একটা ফাংশন আছে, এটা ল্যাপলাস ট্রান্সফর্ম একটা ইন্টিগ্রাল ট্রান্সফর্ম, সো একটা ইন্টিগ্রেশন হবে। এইটার কার্নেল আমরা বলি হাইপারবোলা, সাইন হাইপারবোলা বা কস হাইপারবোলা। তো তার মানে ই টু দি পাওয়ার রিয়েল ইমাজিনারি। হারমোনিক ফাংশন আমরা কোনগুলোকে বলি? সাইন এক্স কস এক্স। সাইন এক্স কস এক্স কে আমরা কিভাবে লিখতে পারি? ই টু দি পাওয়ার আই এক্স, ইমাজিনারি। ই এর পাওয়ার যখন ইমাজিনারি সেটাকে আমরা বলি হারমোনিক ফাংশন।
আর ই এর পাওয়ার যখন আমাদের রিয়েল হয় তখন সেটা হাইপারবোলিক ফাংশন, এক্সপোনেনশিয়াল বা হাইপারবোলিক ফাংশন। তো এখানে আমাদের একটা রিয়েল ই এর পাওয়ার রিয়েল হাইপারবোলিক ফাংশন বা হাইপারবোলিক কার্নেল, এবং আমরা বলছি যে এটার মধ্যে দুইটা জিনিসের ফাংশন, এস এন্ড টি। সো ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটাই হচ্ছে কার্নেল, ল্যাপ্লাস কার্নেল। ল্যাপ্লাস কার্নেল ইজ আ হাইপারবোলিক কার্নেল। বাস, তাহলে ই টু দি পাওয়ার রিয়েল মাইনাস এবং দুইটা ভ্যারিয়েবলের ফাংশন, সো এস এন্ড টি, দ্যাটস ইট, নাথিং এলস। এইটা মাল্টিপ্লাইড হবে আমাদের এফ টির সাথে। আর একটা মজা আছে এখানে ল্যাপ্লাসের জন্য, যে লিমিট গুলা কি, ল্যাপ্লাস ইন্টিগ্রাল ইজ আ ইনফাইনাইট ইন্টিগ্রাল। এটা শুরু হয় ফ্রম জিরো টু ইনফিনিটি। নর্মালি এই জন্য আমরা জিরো টু ইনফিনিটি, নর্মালি এই জন্য আমরা টাইম ডোমেইনে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, টাইম তো আমরা স্টার্টস ফ্রম নাও অ্যান্ড ইনফিনিটি, এই জন্য টাইম ডোমেইনে আমরা নর্মালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি। অন্য ডোমেইনে যে করা যাবে না এমন কোনো, ইউজুয়ালি আমরা টাইম ডোমেইনে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সো দ্যাটস ইট, দিস ইজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। নাও এটা কাজের কেন, আমার যদি একটা ফাংশন, আমার যদি একটা ডেরিভেটিভ, সেই ডেরিভেটিভে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে ডেরিভেটিভটা নাই। হাউ? ভেরি ইজি। সো তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের মনে রাখা তো কঠিন কিছু না। Integration into the power minus tf of t dt from 0 to infinity, hyperbolic kernel and semi-infinite limits. So আমাদের এখন যদি আমার একটা ডেরিভেটিভ থাকে f prime t, এটার যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাহলে বাই ডেফিনিশন ইট উইল বি অ্যান ইন্টিগ্রেশন ফ্রম 0 to infinity with a kernel e to the power minus st of the function, এখানে হচ্ছে ফাংশনটা f prime dt। ওকে, এখন এটাকে যদি ইন্টিগ্রেশন বাই পার্টস করি, ভেরি ইজি, একটু আগে দেখছি আমরা ইউভি ফর্মুলা, ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ফ্রম 0 টু ইনফিনিটি। হ্যাঁ, 0 টু ইনফিনিটি মাইনাস, এখানে আবার এই ই টু দি পাওয়ার মাইনাস এস টির ডেরিভেটিভ দিলে একটা এস সামনে চলে আসবে। হ্যাঁ, সো মাইনাস এস সামনে চলে এটা হয়ে যাবে প্লাস এস e to the power integration from 0 to infinity s e to the power minus st, এইটা আবার ইন্টিগ্রেট হবে f t dt। নাও এই জিনিসটা তো হচ্ছে f t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সো এটাকে আমরা সংক্ষেপে লিখি s f s, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t, s f s প্লাস, না মাইনাস, এখানে ইনফিনিটি বসালে এটা জিরো হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ জিরো, আর জিরো বসালে এটা ওয়ান হয়ে যাবে, এফ অফ জিরো, সো মাইনাস এফ অফ জিরো। তার মানে একটা ইনিশিয়াল কন্ডিশন আর এস এফ এস, এটার মধ্যে আর কোনো ইন্টিগ্রেশন, তো কোনো ডেরিভেটিভ এফ প্রাইম টি, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে এটা ডেরিভেটিভ ট্রান্সফর্ম ডোমেইনে, এস ডোমেইনে এটার মধ্যে আর কোনো ডেরিভেটিভ থাকে, এটা হচ্ছে এস এফ এস মাইনাস এফ জিরো। এভাবে ডবল ডেরিভেটিভ থাকলেও এটা ওই এস স্কোয়ার এফ এস হয়ে যায় উইথ ইনিশিয়াল কন্ডিশন, তখন ভেলোসিটিরও একটা function থাকে। সেরকম যত ডেরিভেটিভই থাকুক, ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিলে আলটিমেটলি ট্রান্সফর্ম ডোমেইনে কোনো ডেরিভেটিভ থাকে না। এটা গেল ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা, আর একটা হচ্ছে গিয়ে ফুরিয়ার ট্রান্সফর্ম।
আচ্ছা, ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ অ্যানাদার ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। এটা কেমন ইন্টিগ্রাল ট্রান্সফর্ম? আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম বাঁকা টাকা এফ লেখে আর কি। ফুরিয়ার ট্রান্সফর্ম অফ সে আমি এফ অফ এক্স এর উপর আমি এফ অফ এক্স, এইটার ডেফিনিশন হচ্ছে, এইটার ডেফিনিশন ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ অলসো অ্যান ইন্টিগ্রাল ট্রান্সফর্ম with a kernel harmonic function. So e to the power I, e to the power I আসবে প্রথম কথা, দুইটা ফাংশনের ইয়ে হবে, দুইটা ভ্যারিয়েবলের ফাংশন হবে। লেটস সে যে একটা ভ্যারিয়েবল হচ্ছে গামা আর আমাদের অরিজিনাল যে ভ্যারিয়েবলটা সেটা এক্স। সো এইটা এফ অফ এক্স এর সাথে মাল্টিপ্লাই হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ফ্রম ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ইনফাইনাইট ট্রান্সফর্ম, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। সো ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজুয়ালি আমরা টাইম ডোমেইনে অ্যাপ্লাই করি, ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজুয়ালি আমরা স্পেস ডোমেইনে অ্যাপ্লাই করি, from minus x infinity to plus x infinity, or minus y infinity plus y infinity, or minus z infinity to plus z infinity. Okay, so Fourier transform এর Fourier transform এর ক্ষেত্রে ডেরিভেটিভ এরিয়া আরো, Fourier transform এ আমার যদি nth ডেরিভেটিভ হয় f of x এর nth ডেরিভেটিভ হয়, এইটার Fourier transform করলে এটা হয়ে যায়, এইটা হয়ে যাবে মাইনাস আই গামা হোল টু দ্য পাওয়ার এন এফ অফ গামা আর কি, মানে আমার ট্রান্সফর্ম ডোমেইনে যেতে হবে। কারণ ট্রান্সফর্ম ডোমেইনে কিভাবে লিখবো, সে এফ বার দিয়ে আমি ট্রান্সফর্ম ডোমেইন যাই, এফ বার নাকি কি বলছে, সে এফ এফ এল হোয়াট এভার এফ টিল্ডে, এটা দিয়ে ফুরিয়ার ট্রান্সফর্ম বোঝাচ্ছি ইন ট্রান্সফর্ম ডোমেইনে। এইটা মানে হচ্ছে যে এইটা, এইটাই হচ্ছে গিয়ে আমরা বোঝাচ্ছি এফ টিল্ডে। হ্যাঁ, সোজা কথা, আমাদের ট্রান্সফর্ম নিলে, ট্রান্সফরমেশন নিলে এটার মধ্যে আর ডেরিভেটিভ থাকে না, ট্রান্সফর্ম ডোমেইন। সো আমার যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন উপর ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলে ট্রান্সফর্ম ডোমেইনে এটা অ্যালজেব্রাইক ইকুয়েশন হয়ে যায়, ওখানে সাইড চেঞ্জ করে ট্রান্সফর্ম ডোমেইনে সলভ করতে। বাট দ্য প্রবলেম ইজ ইনভার্স ট্রান্সফর্ম। ইনভার্স ট্রান্সফর্মের জন্য আমাদের ফুরিয়ারের জন্য ফর্মুলা আছে, ল্যাপ্লাসের জন্য ফর্মুলাটা একটু জটিল, যার জন্য আমরা টেবিল ইউজ করে ইনভার্সটা করি। যাই হোক, আমরা এখানে দেখবো যে কিভাবে অ্যাপ্লাই করা হয়, কিন্তু পরে আমরা এটার মেইন থিমটা বোঝার চেষ্টা করব। এটার ম্যাথমেটিক্যাল যে জটিলতা গুলো এখন বুঝবো, ওগুলো তো মনে রাখতে হবে, ঠিক আছে? সো আমাদের ইকুয়েশন এইটা চেনা যায়, এটা কি আমাদের ইকুয়েশন? আমাদের কিউটা জিরো ধরছিলাম ফ্রি ভাইব্রেশন, ফোর্স ভাইব্রেশনে একটা কিউ থাকবে, এখন আমরা ফোর্স ভাইব্রেশন, আগে আমার এই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু জিরো ছিল ফ্রি ভাইব্রেশন, ফোর্স ভাইব্রেশনে এই টার্মটা চলে আসতেছে। আমাদের অরিজিনাল যে ডেরিভেশনটা ছিল এইটা, এটাই কিউ ইজ ইকুয়াল টু জিরো ধরে সংক্ষেপে ফ্রি ভাইব্রেশনের জন্য এটা লিখি। কিউ যদি জিরো না ধরি, ইআইটাকে যদি আমি অন্যদিকে নিই, তাহলে এই যে ইআই বাই রো কে স্কোয়ার লিখলে আমি এইভাবে এইভাবে লিখি। আচ্ছা, এখন আমাদের যেহেতু এটা ডেরিভেটিভ আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাপ্লাই করলাম, ট্রান্সফরমেশন কোনটা? ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কোন ডোমেইনে? এখানে দুইটা আছে, এক্স এর অ্যাবাউট উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ আছে, উইথ রেসপেক্ট টু টি ডেরিভেটিভ আছে। আমরা উইথ রেসপেক্ট টু টি ডেরিভেটিভে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করব। ওকে, এন্ড অ্যাজিউম হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন জিরো, তার মানে হচ্ছে আমাদের যে এরকম স্কোয়ার এফ এস আসছে, মাইনাস এফ জিরো প্লাস এফ প্রাইম জিরো, এগুলো আসে
এই ইনিশিয়াল কন্ডিশন গুলো ধরলাম 0, শুধু এরকম। তো আমরা দেখি আমাদের এই ওয়াইটা ইজ এ ফাংশন অফ এক্স এন্ড টি। আমি টি ডোমেইনে ডেরিভেটিভ ট্রান্সফরমেশন নিচ্ছি, সো টি ডোমেইন এস ডোমেইনে কনভার্ট হবে, এবং তখন আমি একটা চিহ্ন ইউজ করতেছি ওয়াই বার, মানে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হচ্ছে সেটা বোঝাচ্ছি। কিন্তু ডেরিভেটিভ কমতেছে না, কারণ ডেরিভেটিভটা এক্স এর এবং ওয়াই টি এর এক্স এর রেসপেক্ট, টি এর রেসপেক্টে না। সো এক্স এর রেসপেক্টে আমি কোনো ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি, শুধু টি এর রেসপেক্টে ট্রান্সফর্ম অ্যাপ্লাই করছি। সো এক্স রয়ে যাচ্ছে, এক্স এর ডেরিভেটিভ রয়ে যাচ্ছে, শুধু টি তে এস হচ্ছে, আর আমি ফাংশনটাকে একটু অন্যভাবে লিখছি। এটা ল্যাপ্লাস ডোমেইনের জন্য এ স্কোয়ার, তো এই স্কোয়ারটা এখানে নিয়ে আসছে, মাল্টিপ্লাই করা হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের সুবিধাটা হবে, এইখানে আমাদের ওয়াই এক্স আছে, এস আছে। এখন আমাদের টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, যেহেতু এই ডেরিভেটিভটা চলে যাবে, এখানে আর কোনো ডেরিভেটিভ থাকবে না, সামনে একটা স্কোয়ার চলে আসবে, টি এর বদলে এস আসবে, কিন্তু এক্স থেকেই যাবে, ঠিক আছে। আর এইটাও টি এর বদলে এস আসবে, এইটা চেঞ্জ হয়ে যাবে, বার দিয়ে ল্যাপ্লাস ডোমেইন বোঝাচ্ছি, আসবে এ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে জন্য এ স্কোয়ার হচ্ছে কি ইআই ডিভাইডেড বাই রো, ওইটা দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে জন্য ইআই কাটাকাটি গেছে, রো আছে। এনিওয়ে, সো এইটা আসলো, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করার পর ট্রান্সফর্ম ডোমেইন। আচ্ছা, এখন আমরা আর একটা এখন টেকনিক অ্যাপ্লাই করবো। আমরা এক্স ডোমেইনে ইনস্টেড অফ, এটা অনেক হবে গ্রাফের বইতে, এই একই প্রবলেম বোধহয় 8টা মেথডে সলভ করা আছে। একটা হচ্ছে যে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করছে, ফুরিয়ার ট্রান্সফর্ম করছে, একটা দুইটাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছে, একটা দুই জায়গায় নরমাল মোড এক্সপ্যানশন করছে, এটসেট্রা। আমি একটা চুজ করছি যেটা রিলেটিভলি ইজি। সো এখানে হচ্ছে টাইম ডোমেইনে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করা হয়, এক্স ডোমেইনে নরমাল মোড এক্সপ্যানশন করা। নরমাল মোড এক্সপ্যানশন কি, অ্যাজিউম করে নিচ্ছি ওয়াই এক্স এর যে ফাংশন, আমাদের যে নর্মাল মুডস আছে সেই নর্মাল মুড গুলোকে সুপারপোজ করে এটা পাওয়া যায়। দিস ইজ দ্য অ্যাজাম্পশন, নর্মাল মুডের সুপারপোজিশন হচ্ছে গিয়ে আমাদের এই সলিউশন। তো টাইম ডোমেইনে আমি আর ডেরিভেটিভ না, এখন আমাদের এক্স ডোমেইনে ডেরিভেটিভ আছে, সেইটা থেকে বাঁচার জন্য আমরা এই নর্মাল মুড এক্সপ্যানশন, মানে নর্মালি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেভাবে আমরা স্ট্রাকচারাল ডায়নামিক্স এ সলভ করা, এবং আমরা ধরে নিচ্ছি যে কিউ কেও নর্মাল মুডে এইভাবে এক্সপ্যান্ড করা যায়। এইটা যদি আমরা ধরি, তারপরে আমরা আমাদের যদি এইখানে বসাই, বসালে যেটা আসবে আমাদের, আচ্ছা নাও এখানে বসাবো, তার আগে এই ওয়াই এন কি জিনিস, নর্মাল মুড বললাম, তো নর্মাল মুডের ডেফিনিশন কি? নর্মাল মুড হচ্ছে সেই ফাংশন যেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে। একটু আগে আমরা দেখছি না, আমরা এখানে ডিফাইন করলাম না, এই ইকুয়েশনকে যে স্যাটিসফাই করে, ওমেগা বাই এই হচ্ছে কি এখানে বিটা বলা হচ্ছে, আহ, এই ইকুয়েশনকে যে স্যাটিসফাই করে সেই হচ্ছে নর্মাল মুড। তো বিটা টু দ্য পাওয়ার 4, ওমেগা স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে বিটা টু দ্য পাওয়ার 4 হয়ে গেল। এই যে এটা ইউজ করা হচ্ছে এখানে, ওমেগা স্কোয়ার বাই এ স্কোয়ার জায়গায় বিটা টু দ্য পাওয়ার 4 লেখা হচ্ছে এইটা। তো এই ইকুয়েশনকে যে স্যাটিসফাই করে সেই হচ্ছে গিয়ে আমাদের নর্মাল মুড। কেন এটা সুবিধা? এখন এই যে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ আর ওয়াই এন এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম। ওয়াই এন এর ফোর্থ অর্ডার ডেরিভেটিভ মানে বিটা, বিটা টু দ্য পাওয়ার 4 ওয়াই এন, আর ফোর্থ অর্ডার ডেরিভেটিভ লাগে না আমার, ফোর্থ অর্ডারের শুধু বিটা টু দ্য পাওয়ার 4 ওয়াই এন হয়ে যাবে। ওকে, সো আমাদের এখানে যে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ, এটা থেকে বাঁচার জন্য নর্মাল মুডকে নিয়ে আসলাম, এবং নর্মাল মুডের ডেফিনিশন যেটা, সেটা থেকে আমরা এই ফোর্থ অর্ডার ডেরিভেটিভের জায়গায় জাস্ট
সাইড চেঞ্জ করলে ফোর্থ অর্ডার ডেরিভেটিভ মানে বিটা 4 yn, এটা বসাই দিব। সো আমাদের এটা বসায় দিয়ে আমাদের অর্থোগোনালিটি অফ মুডস ইউজ করলে আমাদের bn পেয়ে যাব এবং একইভাবে an পেয়ে যাব। অর্থোগোনালিটি অফ মুডস ইউজ করে এটা পাওয়া যায়। ডিটেলে আর যাচ্ছি না, জাস্ট কনসেপ্টটা দিচ্ছি। সো ওয়ান্স উই নো an and bn, then this is solved. This is solved. an যদি জানি, তার মানে a1 a2 a3 এগুলা যদি জানি, তাইলে আমরা এইটা পাবো। আমাদের এস ডোমেইনে সফট, ল্যাপ্লাস ডোমেইনে সফট, y বার এক্সএস আমাদের সফট। সো y বার এক্সএস আমরা পেলাম, এটা আমাদের আলটিমেটলি এই ফর্মে লেখা যাবে। লিখে তারপর আমাদের টাইম ডোমেইনে যেতে হবে, ইনভার্স, ল্যাপ্লাস ইনভার্স। এখানেও যে টেবিল ইউজ করা হয়, এই ধরনের একটা ফাংশনের ল্যাপ্লাস ইনভার্স এই ধরনের ফাংশন হয়, টেবিল দেখে করতে হয়। তো ওই ইনভার্স অ্যাপ্লাই করলে আলটিমেটলি আমরা এই ফর্মে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে সলিউশনটা। জটিল একটা ফর্ম আসছে এখানে। একটা তো হচ্ছে গিয়ে আমাদের এরকম ডবল ইন্টিগ্রেশন, তার মধ্যে আবার ইনফাইনাইট সামেশন। তো ভেরি ভেরি কমপ্লিকেটেড। এক বিম নেই আমরা আছি, বিম তো কত আগে আমরা শেষ করে কত কিছু করে ফেলছি। তো ডায়নামিক্সে স্পেশালি ডিস্ট্রিবিউটেড প্যারামিটার সিস্টেমে বিম নেই, মাথা খারাপ, তাই না? আলটিমেটলি সলিউশনটা দেখতে এত জটিল। হ্যাঁ, কিন্তু এটাকে এখন যে এটা জটিল কারণ কিউ যে ফোর্সটা, এটাকে আমরা ডিফাইন করি। এইটার বিউটিটা হচ্ছে এখানে, আমার ফোর্স কি আমি জানি না, এখন আমি সলভ করছি। ফোর্সটা কি একটা কনসেন্ট্রেটেড ফোর্স, একটা ইম্প্যাক্ট, একটা সাইনোসয়েডাল ফোর্স, কি ধরনের ফোর্স, আর্থকুইক ফোর্স, কিছুই জানি না। বাট দিস ইজ সলভ। আমার ওয়াই এক্স টি আমার একটা জটিল ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, এক্স এর ফোর্থ অর্ডার, টাইমের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল। আমাদের এই ট্রান্সফরমেশন এন্ড মডেল এক্সপ্যানশন টেকনিকে কিউ, যে কোনো কিউ এর জন্য সলিউশন। এই যে জেনারেল একটা সলিউশন, এই জন্য এটা দেখতে এত জটিল। আমি যদি শুধু একটা কোনো ফোর্স, কনসেন্ট্রেটেড ফোর্সের জন্য, একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ফোর্সের জন্য করতাম, সলিউশনটা অনেক ইজিলি করতাম। কিন্তু জেনারেল যে কোনো ফোর্সের জন্য সলিউশনটা এত ভাবে করলাম। বাট দের ইজ এ সলিউশন। এখন আমার কাজ হচ্ছে কিউ এর জায়গায় জাস্ট বসাই। কিউ আমি ডিস্ট্রিবিউটেড ফোর্স বসাই, কনসেন্ট্রেটেড ফোর্স বসাই, একটা ইম্প্যাক্ট বসাই, যা ইচ্ছা বসাইলে এটা সলভ হয়ে যাবে। সেইটাই সবচেয়ে সহজ জিনিস হচ্ছে একটা কনসেন্ট্রেটেড ইম্প্যাক্ট রিলেটিভলি ইজি হয়ে যাবে সলিউশন। দেখা যাবে সব ইন্টিগ্রেশন নাই। আমার কিউটাকে, যেটা আননোন, আননোন মানে অ্যাকচুয়ালি নোন হওয়ার কথা, যেটা আমরা ধরি নাই যে ফোর্সটা কি হবে। ফোর্সটা ধরলাম একটা কনসেন্ট্রেটেড ইম্প্যাক্ট। এটা মানে কি, এটাকে বলা হয় ডাইরেক্ট ডেল্টা ফাংশন। আগেও বলছিলাম ওটা ডেল্টা, দুই রকমের ডেল্টা ফাংশন আমরা এখানে ইউজ করতেছি। একটাকে বলা হয় ক্রোনেকার ডেল্টা। অনেক সময় আমি লিখতেছি ফর এক্সাম্পল, আমি যদি একটা ইউনিট ভেক্টর in the direction of x, বা in the direction of x y z যেটাই হোক, আর একটা ইউনিট ভেক্টর in the direction of any other direction যেটা পারপেন্ডিকুলার, যদি আমি ডট প্রোডাক্ট নেই, এটাকে আমরা লিখতে পারি ডাইরেক্ট ডেল্টা ফাংশন এর। মানে কি, i ডট i সমান 1, তো i ডট j সমান 0, j ডট k y এর ডিরেকশন ইউনিট ভেক্টর ইনটু z এর ডিরেকশন ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করলে 0। সো এইটাই ই ক্যাপ দিয়ে, ই হ্যাট দিয়ে বোঝানো হয় ইউনিট ভেক্টর, এম এন দিয়ে বোঝানো হচ্ছে 1 2 3 মানে এক্স ওয়াই জেড। সো আমি আই ডট আই যদি হয় এম ইজ ইকুয়াল টু এন, ই1 ডট ই1, আই ডট আই ইট উইল বি 1, আদারওয়াইজ ইফ ইট ইজ আই ডট জে ইট উইল বি 0। সো সেইটা বোঝাতে আমরা এই ক্রোনেকার ডেল্টা ইউজ করি। এটাই হচ্ছে অর্থোগোনালিটি। ইফ এম ইজ ইকুয়াল টু এন দেন দিস ইজ ইকুয়াল টু 1, if m is not equal to n this is equal to 0, এটাকে বলা হয় ক্রোনেকার ডেল্টা ফাংশন। সো এনি অর্থোগোনালিটি বোঝাতে
আমরা এই ফাংশনটা ইউজ করি। আর এখন যে ফাংশনটা এখানে লিখছি দুইটাই ডেল্টা, দুইটা দেখতে একই রকম কিন্তু দুইটা নাম আলাদা। এইটা হচ্ছে ডাইরেক্ট ডেল্টা ফাংশন। এইটা মানে হচ্ছে এটা এক্সিস্ট করে when its argument is 0। তার মানে হচ্ছে ডেল্টা এক্স মাইনাস সাই মানে at x is equal to psi, মানে x minus psi is 0 যেখানে, সেইখানে এটা এক্সিস্ট করে, অন্য কোথাও এক্সিস্ট করে কনসেন্ট্রেটেড ফোর্স। আবার at t is equal to 0 তে এক্সিস্ট করে, অন্য কোথাও এক্সিস্ট করে। t minus 5 যদি লেখা থাকতো তার মানে at 5 seconds এটা এক্সিস্ট করে, অন্য কোথাও এক্সিস্ট করে না। এটা হচ্ছে ডেল্টা টি টা হচ্ছে তাহলে ইম্প্যাক্ট, বোঝানো হচ্ছে at time t is equal to 0 তে এটা এক্সিস্ট করে, অন্য কোথাও এক্সিস্ট করে না। আর at x is equal to psi এই জায়গাটা এক্সিস্ট, এটা দিয়ে বোঝানো হচ্ছে একটা কনসেন্ট্রেটেড ইম্প্যাক্ট, হ্যাঁ, উইথ অ্যান অ্যামপ্লিটিউড পি। এটার আরো ফর্মাল ডেফিনিশন হচ্ছে যে এটার এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ 1। এটার এটার ফর্মাল ডেফিনিশন হচ্ছে, আমি যে কোনো ডেল্টা এক্স মাইনাস মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটা যদি ইন্টিগ্রেট করি এর এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ 1। এটা হচ্ছে ফর্মাল ডেফিনিশন, বা এটাকে বলা হয় ইন্টিগ্রাল ডেফিনিশন অফ ডাইরেক্ট ডেল্টা ফাংশন। আসলে কনসেপ্টটা কোথেকে আসছে? ইউনিট পালস। সে আমার এখানে একটা ইউনিট পালস আছে, এটার একটা উইডথ আছে হচ্ছে সে ডেল্টা এক্স, এবং এটার হাইট হচ্ছে এমন 1/Δx, যে এরিয়া এরিয়া হচ্ছে 1, ঠিক আছে? ডেল্টা এক্স ইন্টু 1/Δx, তার মানে এরিয়া 1, এরকম একটা ইউনিট পালস। এখন ডেল্টা এক্সটাকে ছোট করি, তাহলে এটা বড় হতে থাকে, কিন্তু এরিয়া কত হবে? 1। ডেল্টা এক্স টেন্ডস টু 0 হলে কি হবে? আমার এটা ইনফিনিটির দিকে হবে, কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ 1 and it exists at that point. এটা হচ্ছে ডাইরেক্ট কনসেপচুয়ালি দিস ইজ ডাইরেক্ট ফাংশন। সো আমরা কনসেন্ট্রেটেড লোড বা ইম্প্যাক্ট এগুলো এক্সপ্রেস করতে আমরা এই ডাইরেক্ট ডেল্টা ফাংশন ইউজ করি। ওকে, না আমাদের সলিউশন হচ্ছে এইরকম জটিল একটা সলিউশন। এর মধ্যে কিউ সমান যদি এটা বসাইলে আমাদের একটা সুবিধা আছে, হ্যাঁ, সুবিধা হচ্ছে। আর সিম্পলি সাপোর্টেড বিমের জন্য ওয়াই এন সমান যদি সাইন বিটা এন বসাই, তাইলে এটাকে এরকম সিম্পলিফাইড এরকম করে দেওয়া যায়। এইখানে আমাদের এই ডাইরেক্ট ডেল্টা ফাংশনের ইন্টিগ্রাল ডেফিনিশন ইউজ করা যায়। ডাইরেক্ট ডেল্টা ফাংশনের আর একটা প্রপার্টি হচ্ছে, আমি যদি দেখাই, আমি তোমাদের 207 নিচ্ছি, তাহলে তো এগুলো পড়াইছি না, আন্ডার গ্রেডে যা পড়াই এগুলো সবই কাজে আসছে। আচ্ছা, ডাইরেক্ট ডেল্টা ফাংশনের আর একটা সুবিধা প্রপার্টি হচ্ছে যে ডেল্টা এক্স মাইনাস সাই, এটার সাথে অন্য একটা ফাংশন এফ এক্স মাল্টিপ্লাইড হলো, মাল্টিপ্লাইড হয়ে এটা যদি আমি ইন্টিগ্রেট করি ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডিএক্স, এইটা এই এফ এ এট সাই যে ভ্যালুটা এটা পিক করে ইজ ইকুয়াল টু এফ অফ সাই। ডাইরেক্ট ডেল্টা ফাংশনটা যে জায়গায় এক্সিস্ট করে, অন্য সব জায়গায় তো 0, এটার সাথে একটা ফাংশনকে মাল্টিপ্লাই করতেছি, তাহলে বাকি সব জায়গায় 0 হয়ে যাবে, শুধু ওই জায়গাটা থাকবে। ওই জায়গাটা ওই ফাংশনের যে অর্ডিনেট সেটা পিক, এটা আরেকটা নাম পিকিং ফাংশন, পিক করতে পারে। এটাকে আরেকটা যে কোনো ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করলে ওই ফাংশনের ওই পয়েন্টে যে ভ্যালুটা সেটা সে পিক করে। এইটা হচ্ছে ডাইরেক্ট ডেল্টা ফাংশনের আর একটা প্রপার্টি। সো আমার এখানে at ইয়ে টাউ এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, সো টাউ ইজ ইকুয়াল টু 0 যখন, এইটার যে ভ্যালুটা, সো সাইন ওমেগা এন টি হবে হচ্ছে গিয়ে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট। আমার ইন্টিগ্রেট করতে হবে ডাইরেক্ট ডেল্টা ফাংশন, কোনো কিছুর সাথে মাল্টিপ্লাই অবস্থায় ইন্টিগ্রেশন থাকে, ইন্টিগ্রেশন করতে হবে। ডাইরেক্ট ডেল্টা ফাংশনের আর্গুমেন্টের যেই ভ্যালুতে 0 হয় ওই ভ্যালুটা কোনো ক্ষতি। সো আমার আমার
এখানে টাউ ইজ ইকুয়াল টু জিরোতে হবে, সো এখানে টাউ এর ভ্যালু জিরো বসায় দিলে এটা যে যে ভ্যালু সেইটাই হচ্ছে ইন্টিগ্রেশনের রেজাল্ট। সিমিলারলি ইউ এর রেসপেক্টে আমার ডেরিভেটিভ সাই বসাই দিব এখানে ইউ এর জায়গায়, সেইটাই হচ্ছে আমার রেজাল্ট। এইটা আর একটা সাইন বিএনএক্স এখানে আসছে, এই সাইন বিএনএক্স এখানে আসছে। এনিওয়ে, তো আলটিমেটলি আমার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সব দূর হয়ে গেল। সো আমার যে কোনো একটা বিমে at any point psi একটা কনসেন্ট্রেটেড গ্রোথ at time t is equal to 0 তে with p অ্যামপ্লিটিউড যদি আমি দেই, তাইলে যে ডিফরমেশন আসবে সেটা দেখতে এরকম। ঠিক আছে, এখন এখনো কেন এত সামেশন টামেশন ইন্টিগ্রেশন নাই, সামেশন এটা একটা সুবিধা। এখানে দেখতে থাকো যে ওমেগা এন দিয়ে ডিভাইড, ওমেগা এন দিয়ে ডিভাইড করা মানে আমার ফার্স্ট মোডের যে ফ্রিকোয়েন্সি সেটা দিয়ে ডিভিশন, সেকেন্ড মোডের যে ফ্রিকোয়েন্সি সেটা দিয়ে আরেকটা টার্ম ডিভিশন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের যে কোনো স্ট্রাকচারাল প্রবলেমেই ফার্স্ট মোডের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম থাকে, সেকেন্ড মোডে বাড়ে, থার্ড মোডে বাড়ে, ফোর্থ মোডে বাড়ে। তো পরের টার্ম গুলা বড় ভ্যালু দিয়ে ডিভিশন। সো আলটিমেটলি কয়েকটা মুড পরেই বড় বড় ভ্যালু দিয়ে যখন ডিভিশন হয়, আলটিমেটলি ওগুলোর কন্ট্রিবিউশন খুব ছোট হয়। সো এটাই হচ্ছে মোডাল কন্ট্রিবিউশন। আমার ইনফাইনাইট নাম্বার অফ মুডস আছে, আমার এটা ডিপেন্ড করবে কত মুড পর্যন্ত যায়। সে আমি প্রথমে চিন্তা করলাম 10টা মুড নিই, তো 10টা টার্ম যোগ করব যে ভ্যালু পেলাম। আবার দেখলাম যে আমি সে ঠিক আছে 20টা টার্ম, 20টা টার্ম নিয়ে যোগ করে যদি দেখি কাছাকাছি, আর বেশি টার্ম নেওয়ার দরকার নেই। তো বেসিক্যালি এটা এতও লাগে না। এটা 2-3টা টার্ম হলেই দেখা যায় যে ডেসিমেলের পর 4 ডিজিট করে কনফিউশন। হ্যাঁ, যদি শুধু একটা বিট। তো অনেক ক্ষেত্রে সিম্পল যদি কমপ্লিকেটেড না হয়, আমাদের সামেশন আমরা উঠাই দিতে পারি যদি শুধুমাত্র ফার্স্ট মোড আমরা কনসিডার করি, তাহলে জাস্ট উই গেট রিড অফ দিস সামেশন। দিস ইজ ঠিক আছে, আলটিমেটলি এটা দেখতে যত জটিল হোক, আমাদের এটা অনেক সিম্পলিফাইড হয়ে যায় ফর এ পার্টিকুলার কেস। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। আমরা নেক্সট দিন এটা আরেকটু কন্টিনিউ করব, মুভিং লোড দেখবো, একটু ইন্টারেস্টিং আছে সেই জন্য। তো বিম প্রবলেমের পর আমরা ডাইমেনশনাল প্রবলেমে চলে যাব, সেখানেও বেসিক্যালি কনসেপ্ট নিব, ডিটেলে যাব। 3 ডাইমেনশনাল প্রবলেমের কনসেপ্ট নিব, তারপর আমরা আসল কাজে চলে যাব, সলভ স্ট্রাকচার। থ্যাংক ইউ। কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করুন, কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, এটা পরে দেখলে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স করা বাকি আছে, বন্ধ হয়ে যাবে কেন? স্যার মিনিমাইজ করে ফেলছেন সব। রেকর্ডিং হচ্ছে কিনা কেন?